কথাটা শুরু করতে যাচ্ছি ওই জায়গায় যাদের এরকম একটা কিছু আছে যেটা স্বপ্নের মধ্যেও জ্বালাতে থাকে বা সারাদিন দিবা স্বপ্ন দেখতে থাকেন, তারা আসলে আপনারা খুব লাকি। কারণ হোক না হোক আপনি জানেন একটা কিছু আছে যেটা করতে পারলে আপনার খুব আনন্দ লাগবে, শান্তি লাগবে। আবার যাদের ওরকম নাইও, তারাও লাকি, কারণ হচ্ছে যে খুঁজে পাওয়ার জার্নিটা দিয়ে আসলে সবারই যেতে হয় এবং ওইটা আসলে খুবই আনন্দের। তো আজকে আহ, এই টেড টকে যে এম্পাওয়ারিং ইমাজিনেশন, তো আমার কাজের কিন্তু বিশাল একটা অংশ এই ইমাজিনেশনকেই ঘিরে, হিউম্যান ইমাজিনেশনকে ঘিরে। ছোটোবেলা থেকে মাথায় চলতো যে আমার এটার দামটা কি, আমি যেটায় ভালো এটার দামটা কি, এটা আমার খুঁজে বার করতে হবে। এই ক্রিয়েটিভিটি দিয়ে আসলে কি হয়, অনেক সময় আসলে অনেক কিছু সেন্স মেক করে না, কিন্তু আমি খুবই স্ট্রংলি বিশ্বাস করি এই যে এক্সাইটমেন্টটা হার্টের মধ্যে, যে যে একটা নেশা, যে আমি এই জিনিসটা করতে চাই, আমি এই জিনিসটা করব, কিভাবে করব জানি না, কিন্তু আমি এইটুকু জানতাম রাত দিন 24 ঘন্টা করলেও আমার কোনো কমপ্লেন ছিল না। আমার বাবা আমাকে আমার বাবা আমাকে বলতেন, যেটাও একটা ভালো সাজেশন, যে নেশাকে পেশা বানাও না, কারণ যখন ওইটা মানে জোর করে করতে হবে তখন ওইটা কষ্টকর হয়ে যাবে তোমার জন্য। কথাটা অনেকের ক্ষেত্রে কিন্তু খাটে এবং ঠিক। তা আমি কিন্তু খুব খুশি যে আমি আমার বাবার কথাটা শুনিনি। হ্যাঁ, কারণ আমার এখন তো ধরেন প্রায় 15 বছরের উপরে প্রফেশনালি আমার কাজটা করতেছি, কিন্তু আমার ক্ষেত্রে আবার ঘটনাটা অন্যরকম। হ্যাঁ, দ্যার আর মেনি হার্ড ডেজ, মেনি ডেডলাইন্স, যে মানে কাজের জন্য, টাকা কামানোর জন্য মানে 2 রাত 3 রাত ঘুমাচ্ছি না, কাজটা করতেছি, কিন্তু দিন শেষে আসলে আমি মনে মনে খুশি, কারণ আমি আমার পছন্দের কাজটা করেই আমার ক্যারিয়ার চালাচ্ছি। তো যাই হোক, সেই সময় যেটা হলো, তো আমাকে বলা হচ্ছে বিদেশ চলে যাওয়ার জন্য, এবং নানা লজিক, এটা লজিকেরও বোঝানো কিছু নাই, কারণ ওই সময় আপনারা এখন তো অনেক কিছু দেখেন না, বাংলাদেশে কার্টুন নিয়ে কমিক্স হচ্ছে, অ্যানিমেশন হচ্ছে, ইভেন আমরা এখন দেয়ালে দেয়ালে কার্টুন দেখছি, তাই না? কিন্তু তখন কিন্তু ব্যাপারটা ওরকম ছিলই না, মানে অনেক সময় বুঝাতেও হতো যে আমি কমিক্স আঁকতে চাই, কমিক্স জিনিসটা কি, গ্রাফিক নভেল জিনিসটা কি, এটা আমার বুঝাতে হতো। তো ওরকম সময়ে তখন চিন্তা করলাম যে আচ্ছা তাহলে কিভাবে আগাবো, কারণ স্বপ্নটা কিন্তু এই যে আপনাকে ভিডিওতে দেখালাম যে কমিক্স আঁকার, অ্যানিমেশন করার, আমাদের বাংলাদেশের গল্পগুলা সারা বিশ্বের কাছে বলার, মানে মানুষ ছোট হতে পারি, পকেটে টাকা না থাকতে পারে, কিন্তু মানে স্বপ্নটা স্বপ্নের সাইজের বড়, ছোটোখাটো স্বপ্ন না। তো ওই সময় দেখলাম যে পত্রিকা অফিসে যদি কার্টুনিস্টের জব পাওয়া যায়, তাও হাতে গোনা 3-4টা। সো ওইটা করা গেলে হয়তো মানুষ আর একটু দাম টাম দিবে, কারণ এমনিতে কোনোভাবেই দাম দিচ্ছে না। সো ওই সময় এক কথা দুই কথা করে পরবর্তীতে যেটা করলাম, বলার আরেকবার সরি একটু কারণটা বলি, মানে আমি বেসিক্যালি যেটা আপনাদের বলতে চাচ্ছি, মানে যেটা টাইটেলটা যে একটা মাত্র স্লাইড করতে পারছি, হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাক বেঞ্চার্স গাইড টু কার্ভিং ইউর ওন পাথ। আমি যেটা এখন এসে প্রায় ক্যারিয়ারের 20 বছর অলমোস্ট হয়ে গেছে, যেটা এনজয় করি ইফ আই লুক ব্যাক, যে আমার ক্যারিয়ারের কোনো ইন্ডাস্ট্রি ছিল না বাংলাদেশে, এখনও কমিউনিটি লেভেলে আছে, বা ছোট এখন যেটা আছে সেটাও কুটির শিল্প বলতে পারেন, কিন্তু বাংলাদেশে এখন আমরা একটা বিশাল সম্ভাবনা দেখতেছি অ্যানিমেশন, কমিক্স, এগুলার একটা ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার। সো আমরা যখন শুরু করেছি পুরাটাই নিজের রাস্তা নিজে তৈরি করে আগাতে হয়েছে। তো আমি আজকে বেসিক্যালি আপনাদের সাথে ওই গল্পটাই শেয়ার করতে আসছি, যে আপনার যদি কোনো প্ল্যান থাকে, ইভেন যদি কোনো প্ল্যান না, আসলে প্ল্যান, যদি কোনো ইচ্ছা থাকে, কোনো স্বপ্ন থাকে, অনেক সময় হয় কি লজিক্যালি ওইটা ওয়ার্ক করে না। হ্যাঁ, এবং কাছের মানুষরা কিন্তু এটা বলেন যে এটা তুমি কিভাবে করবে, এর থেকে একটা বড় কোম্পানিতে চাকরি করো, হ্যাঁ, লাইফ সেটেল করো, এবং বাবা মা কিন্তু আমাদের ভালোই চান, কিন্তু যদি ডিপ ডাউন ইনসাইড আপনি ওটা বুঝেন যে আপনার ওই নেশাটা আছে, যে এটা নিয়ে আপনি দিনের পর দিন পড়ে থাকতে পারবেন, হ্যাঁ, তাইলে কিন্তু আসলে মানে ওইটা পার্সু করা উচিত। একটু নাকি কেউ একটা রিয়াকশন দেয়, কেউ একটা করে, তো জিনিসটা আমার খুব ম্যাজিকের মতো লাগলো, কারণ একটা কাগজের মধ্যে 2D সারফেসে আমি দাগাদাগি করছি, এটাতে মানুষ খুশি হয়ে যাচ্ছে, মানুষ খেপে যাচ্ছে। পছন্দের জায়গা ছিল আমার সবসময় হচ্ছে এই যে প্রেস ফ্রিডম নিয়ে এবং বাক স্বাধীনতা নিয়ে কার্টুন করা। হ্যাঁ, তো লাস্ট বছর বেনার নিউজ
একটা ইন্টারন্যাশনাল নিউজ অর্গানাইজেশন আছে, তারা বাংলাদেশের প্রেস ফ্রিডম নিয়ে আমার একটা কার্টুন করতে বলেছিল। এবং আপনি জানেন গত 10-15 বছর আমাদের প্রেস ফ্রিডমের যে অবস্থা ছিল, আমি এখন কাউকে বুঝতে পারছি আমি ঢাকায় বসে কাউকে আঁকতেও পারবো না, হ্যাঁ, কারো চেহারা নিয়ে ডাইরেক্ট করতে পারবো না। তাই অনেক ভেবে কী করলাম, যে কারো চেহারা না এঁকে, হ্যাঁ, কোর্টের পকেটের মধ্যে প্রেসের লোককে ঢুকে দিয়ে দিলাম হ্যাপি প্রেস ফ্রিডম ডে। হ্যাঁ, তো এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট কার্টুনস, অ্যাটলিস্ট 10 বছরকে রিপ্রেজেন্ট করার জন্য। কারণ আমি সবসময় ভাবি কার্টুন এমন হওয়া উচিত যাতে মেসেজটাও পাস হয়, মানে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। চেঞ্জ হয়, টুল কিন্তু আর চেঞ্জ হয় না, হ্যাঁ, সিস্টেম কিন্তু আর অ্যাকচুয়াল চেঞ্জ হয় না, কিন্তু যেইটা আসলে একটা গণতান্ত্রিক দেশে আমাদের মানুষের চাওয়া, যে আমার ফ্রিডম অফ স্পিচ, আমি যখনই ফ্যাক্ট বলতে চাই, ট্রুথ বলতে চাই, ওপিনিয়ন বলতে চাই, সেটা কখনো ক্ষমতা দিয়ে, কখনো টাকা দিয়ে যে আমাদের আটকে দেওয়া হচ্ছে। মানে আন্দোলনের পর আন্দোলন আসতে থাকে, কিন্তু মানে বাজারের দাম কমে না, ইউটিলিটির ভাড়া কমে না, বিদ্যুৎ বিল কমে না, বাজারের দাম কমে না, এবং সাধারণ মানুষের জীবন আসলে খারাপ থেকে খারাপ হতে থাকে, বা যেই লাউ কদু হতে থাকে। ছাত্র আন্দোলনের সময় থেকে পদে পদে যে আপনাদের জেনারেশন যে কিভাবে এই ফাইটটা দিছেন, এটা বেসিক্যালি ওই ট্রিবিউটটা ছিল এই কার্টুনে। পলিটিক্যাল কার্টুন করছি আর সব ঠিক আছে, কিন্তু মনে মনে স্বপ্ন একটাই, যে নিজের দেশের গল্প বলবো, কমিক্স করব, অ্যানিমেশন করব, আমাদের দেশের ছেলেমেয়েরা আমাদের দেশের কালচার নিয়ে পাগল হবে। ওই স্বপ্নটা দেখতে দেখতে বেসিক্যালি আমরা প্ল্যান করলাম যে কিভাবে শুরু করব, কারণ কিছুই নাই, পকেটে তো টাকাও নাই, কিন্তু টাকা দিয়ে কিন্তু আসলে সব হয় না, কমিউনিটিও নাই, ইন্ডাস্ট্রিও নাই। মানে তো আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, যে বাংলাদেশে যদি আপনার কিছু করতে হয়, আপনার আসলে সব করতে হবে, জিরো থেকে শুরু করে, মানে কমিটমেন্টটা থাকতে হবে। যে কারণ যখন ইন্ডাস্ট্রি নাই, তখন আসলে শুধু আর্টিস্ট হওয়ার বিলাসিতা আমার নাই, মানে আমার কমিউনিটিও তৈরি করতে হবে, আমার পাবলিশিংও তৈরি করতে হবে, প্রেসেও কাজ করতে হবে, আমার ডাইরেক্টরও হইতে হবে, আমার অ্যানিমেটরও হইতে হবে। সো ওই রকম চিন্তাভাবনা থেকে আমরা 2016 সালে কার্টুন পিপল শুরু করি। তারপর আমরা আমাদের ওইটাকে আরও বড় করার জন্য ইউটিউব চ্যানেল খুললাম। তো এই করে করে আমাদের প্রথম ইউটিউব শো লঞ্চ হলো। এখনও প্রচুর ছেলেমেয়েরা বলে যে তাদের প্রথম কার্টুন আঁকা শেখা, যারা এখন প্রফেশনালি আঁকতেছে, ওই ইউটিউব শো দেখে। কারণ প্ল্যানটা ছিল যে ধরে ধরে একসাথে তো আমরা সবার কাছে পৌঁছাইতে পারবো না, তো ড্রিমটা ছিল আমরা যদি একটা ইউটিউব শো কোনোভাবে করতে পারি, তাহলে নিশ্চয়ই আরও অনেকে আগায় আসবেন। তো তার কয়েক বছর পর আসলেও অনেকে আগায় আসলো। আমরা প্রথম টিভি শো নামালাম কার্টুন নামে, দুরন্ত টিভি আর বি টিভিতে। কেউ এই যে পুরো সোসাইটিকে, কমিউনিটিকে অ্যাওয়ার করা, কার্টুন শেখানো, ওই প্রসেসে মধ্যে দিয়ে গিয়ে ফাইনালি 2021 সালে আমরা কার্টুন পিপল কমিক্স পাবলিকেশন হাউস শুরু করলাম, কমিক্স লঞ্চ করা শুরু করলাম। ওই স্বপ্নের ফার্স্ট যাত্রা যে আমরা করব, রুস্তম পালোয়ান নামে একটা কমিক্স সিরিজ শুরু করেছি আমরা অলরেডি, যেটা বাংলা রূপকথার দুনিয়ায় একটা লুঙ্গি পরা সুপার হিরো রুস্তম, সে ওই অ্যাডভেঞ্চারটাতে ঘুরে বেড়ায়। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, স্বপ্নটা হতেছে যে আমি জানি আমার কাছে আমার পয়লা বৈশাখ কত কুল, আমি জানি আমার বসন্ত উৎসব কত কুল, বা আমি জানি আমার গ্রামের নবান্নর মেলার আসল মজাটা কি, কিন্তু আমরা ফেল করতেছি এই গ্লোবালাইজেশনের সময় একটা গ্লোবাল অডিয়েন্স হিসাবে আমাদের ছেলে মেয়েদের কাছে ওই রকম ভিজুয়াল, ওরকম মডার্ন স্টোরি টেলিং দিয়ে গল্পটা পৌঁছায় দিতে। সো চ্যালেঞ্জটা ওটাই, যে যাতে এভাবে যদি আমি আমার গল্পটা বলি এবং নেক্সট জেনারেশন যদি হাতে নিয়ে বলে ওয়াও, হ্যাঁ আমি এটা পড়তে চাই, বা আমি এটার অ্যানিমেশনটাই তো দেখতে চাই। আমি একটা বাংলাদেশের একটা রেগুলার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, যার ধরেন এখন বাবা বেঁচে নাই, এবং মানে আমার কোনো রিসোর্স ছিল না, আমি যেটা বলতে চাচ্ছি না, যে আমি একটা ব্যবসা করব, ওই যে কার্টুন পিপল কমিক্স পাবলিকেশন বলো, বা আমরা অ্যানিমেশন করছি যাই বলো, বা একটা ইউটিউব শো যখন আমরা করতে গেছি, বা একটা টিভি শো করতে গেছি, পকেটে কিন্তু আসা যাওয়ার ভাড়া ছাড়া আর কিছু নাই, হ্যাঁ, কোনো রিসোর্স নাই। কিন্তু যেই স্বপ্নটা 10 বছর আগে দেখছি, আমার সাথে অনেকে ছিল যারা হচ্ছে যে
না এর থেকে আমি অমুক নামি দামি কোম্পানিতে গিয়ে একটা ইলাস্ট্রেটরের জব করি, আমি বলতে পারবো আমি তাদের আর্টিস্ট। হ্যাঁ, তো ওইটা কিন্তু এক ধরনের ইনসিকিউরিটি, যে আমার একটা আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে, এটা কিন্তু আমাদের সবারই হয়। মানে আমি বলবো আমি কেন চাই একটা বড় কোম্পানিতে চাকরি করতে, বা আমি কেন চাই একটা বড় ইউনিভার্সিটিতে পড়তে। দুইটা কারণ আছে, কয়েনের দুইটা পিঠ। একটা হচ্ছে আমি জানি ওদের এখানে এই সাবজেক্টটার এডুকেশন ভালো, ফ্যাকাল্টি ভালো, আমি যেটা পড়তে চাচ্ছি আমি সেটা শিখতে পারবো, এই কারণে অনেকে জেনে বুঝে যায়। আরেকজন হচ্ছে যে না, আমি বলতে পারবো যে এই নামটা, হ্যাঁ আমি এখানে আছি, এটার আমার কাছে পার্সোনালি আসলে কোনো ভ্যালু নেই। সেকেন্ড, আপনারা যারা এখন ইউনিভার্সিটিতে পড়তেছেন, আমি আসলে ওই জায়গাটা পয়েন্ট আউট করতে চাই যে যদি কোনো ড্রিম থাকে, হ্যাঁ যদি মনে হয় যে আমি এরকম কিছু করতে চাই, ডাজেন্ট ম্যাটার ওইটা বাংলাদেশে এই মুহূর্তে সুযোগ আছে কি নাই। কারণ আমি অনেক দেখি আমাদের স্টুডেন্টদের যা কমপ্লেন করে যে এইটা তো আমার নাই, যেটা নাই সেটা সময়ের উপর বিশ্বাস রাখতে হবে, এটা চলে আসবে। তোমার বন্ধুর হয়তো আজকেই চলে আসছে, তোমার হয়তো আজকে আসবে না, তোমার হাতে হয়তো 5 বছর পরে আসবে। কিন্তু ইউ ক্যান অলওয়েজ মেক এ ওয়ে, ইউ ক্যান অলওয়েজ স্ট্র্যাটেজাইজ, ইউ ক্যান মেক আ লিস্ট অফ থিংস, যে আচ্ছা আমি এগুলো করতে পারি, আমি কিছুই পারছি না কিন্তু আমি 50 টাকার ডাটা কিনে আমি আজকে ইউটিউব দেখে এগুলো শিখে ফেলতে পারি। আমি তো এই যে ফুল ডিজিটাল ড্রয়িং কিন্তু মানে এখানে কিন্তু কোথাও শেখায় না, কোথাও এখন আমরা শিখাই, কিন্তু আগে থেকে কোথাও কিন্তু ডিজিটাল ড্রয়িং শেখাতো না। আমরা 2009-10 থেকে সম্পূর্ণ আমরা ইউটিউব দেখে শিখছি। আরও একটা কথা মাঝখানে অনেক সুযোগ তৈরি হয়েছিল। ধরেন এর মাঝখানে ইন্টারন্যাশনাল ফেলোশিপ পেয়েছি আমেরিকায়, ইউকেতে, লন্ডনে, ইভেন ইরানে, মানে নানা দেশে এক্সিবিশন করেছি। বাই দ্য ওয়ে আমার কিন্তু ওই সিএসসি গ্র্যাজুয়েশনের পর আর কোনো পড়াশোনা নাই, কিন্তু আবার দেশে বিদেশে জার্নালিজমের ফেলোশিপ আছে, কার্টুনিংয়ের ফেলোশিপ আছে। ফেলোশিপটা করতে গেছি, ফেলোশিপের রিকোয়ারমেন্টে কিন্তু আছে যে তোমার মাস্টার্সেরই এখানে জমা দাও। তো আমি কিন্তু ওদেরকে বলছি যে আমার তো মাস্টার্স নাই, আবার আমার গ্র্যাজুয়েশন আছে কিন্তু এটা তো কম্পিউটার সায়েন্সে, ওইটা মানে ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউটের জার্নালিজমের ফেলোশিপ, ওখানে যদি আমি কম্পিউটার সায়েন্সের ডিগ্রি দিয়ে দিই আমাকে কেন নিবে? তো আমিও এই জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি না। কিন্তু আমাকে যারা রেফার করতেছে তারা বুঝতেছে, তারা সিনিয়র, তারা বলতেছে তোমার কিচ্ছু দেওয়া লাগবে না, তুমি খালি পোর্টফোলিও দাও। আমি ভাবতেছি আমি লজ্জায় করতেই পারছি না, আমি যে সিএসসি গ্র্যাজুয়েট জার্নালিজমের ফেলোশিপের জন্য বলে আমি সিএসসি গ্র্যাজুয়েশন দিয়ে অ্যাপ্লাই করব। হ্যাঁ, তারা বলছে, কিন্তু যখন আমি কথাটা শুনছি, আমার পোর্টফোলিও দিছি, তারপর সারা পৃথিবীতে 2000 অ্যাপ্লিকেন্টসের মধ্যে টপ 20-তে আমি সিলেক্ট হয়ে গেছি। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এখন যেই যুগ বা সব সময় যে আসলে কাজটা পারে, হ্যাঁ, তার আসলে দিন শেষে মানে কাজটা তো সে কোনোভাবে শিখছে, তাই না? সেটা গ্র্যাজুয়েশন দিয়ে হতে পারে, ডিগ্রি দিয়ে হতে পারে, প্রপার কোর্স দিয়ে হতে পারে। আমাদের ব্যাড লাক বা গুড লাক যে আমরা ফার্স্ট জেনারেশন, তাই আমরা একাডেমিক মানে কার্টুনিংয়ের, অ্যানিমেশনের একাডেমিক লার্নিংটা মানে একাডেমিয়া দিয়ে না হয়ে গুরুমুখী বিদ্যা হয়েছে। আমরা আসান হাবিবকে ধরে শিখছি, উন্মাদ পত্রিকাকে ধরে শিখছি, বা গুগল আমাদের গুরু ছিল। তো ওইটাই একটা সাজেশন সবার জন্য, যে মানে এই পথটা পাড়ি দিয়ে এসে এখন ওই জিনিসটা বুঝতে পারি যে আসলে না ম্যাটার করে না, খালি একটু বেশ সাহস করতে হয়। সাহস করা এই মানে না যে ভয় লাগবে না, প্রচণ্ড ভয় লাগতে থাকে, কারণ কাছের মানুষটাই অনেক সেফ সাজেশন দেয় সব সময়, হ্যাঁ, ডিফিকাল্ট সাজেশনটা দেয় না। কিন্তু যে কয়জনই আছেন এই রুমে তাদেরকে বলবো, যদি ওরকম কোনো ড্রিম থাকে, ওরকম থাকে, মানে অবশ্যই ইটস ওয়ার্থ ইট। হ্যাঁ, মানে অ্যাজ স্টিভ জবস সেড, স্টে ফুলিশ, স্টে হাংরি। থ্যাংক ইউ সো মাচ।